Michelle. Yeah.
আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি আমাদের লার্নিং স্কুলের ধারাবাহিক আয়োজন ফ্রি ক্লাসে। সবাই কেমন আছেন, কে কোথা থেকে জয়েন করেছেন একটু দ্রুত আমাদের জানাবেন। আমরা খুবই শোকের মধ্যে রয়েছে। আমাদের বিমানবন্দরে আগুন লাগার কারণে আমরা এটা নিয়ে খুবই উদ্বিগ্ন এবং আমাদের বিশাল একটা ক্ষতি হয়েছে, ক্ষতির সম্মুখীন হয়েছি আমরা এই ক্ষতিটা যেন দ্রুত কাটিয়ে উঠতে পারি সেটা দোয়া করব সৃষ্টিকর্তার কাছে। এবং ঢাকার আশেপাশে যারা আছে তারা একটু সাবধানে থাকবেন এবং পরিবর্তিত পরিস্থিতি যেন আমরা মোকাবেলা করতে পারি, একটু সবাই করব। ওকে, আমরা আজকে পড়ব ইউরোপ মহাদেশ নিয়ে। আমরা একটু ইউরোপ মহাদেশ নিয়ে পড়ব। ওকে, ইউরোপ মহাদেশ নিয়ে আমাদের আজকে আলোচনা হবে। ওকে, সবাই একটু দ্রুত শেয়ার করে দিন। আজকে একটু পার্টিসিপেন্ট কম হবে কারণ সবাই আমাদের সেই ভয়াবহ অগ্নিকাণ্ডটা লক্ষ্য করতেছেন, দেখতেছেন। ওকে, ক্লিয়ার? কেমন আছেন, কোথা থেকে জয়েন করেছেন এগুলো জানাবেন এবং আপনারা সবাই একটু শেয়ার করে দিন। সবাই একটু দ্রুত শেয়ার করে দিন। আর বই খাতা কলম নিয়ে বসেছেন কিনা, খাতা কলম নিয়ে বসেছেন কিনা, খাতা আর কলম আছে কিনা একটু জানান। খাতা প্লাস খাতা এবং কলম, খাতা কলম আছে কিনা একটু জানান। খাতা কলম আছে কিনা একটু জানান। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা তাহলে এবার আলোচনা শুরু করব আমাদের ইউরোপ মহাদেশ। যতগুলো মহাদেশ আছে তার মধ্যে ইউরোপ মহাদেশকে বলা হয় আলোকিত মহাদেশ। ইউরোপ মহাদেশকে কি বলা হয়? আলোকিত মহাদেশ। এবং এই ইউরোপ মহাদেশে মোট 48টা দেশ আছে। ইউরোপ মহাদেশে কয়টা দেশ আছে? 48টা দেশ আছে। মোট দেশ 48টা। কয়টা দেশ আছে? মোট দেশ আছে 48টি। মোট দেশ আছে কয়টা?
48টা। মোট কয়টা দেশ আছে? 48টা দেশ আছে। মোট কয়টা দেশ আছে? 48টা। আর এই 48টা দেশ কয়েকটা অঞ্চলে বিভক্ত, কয়েকটা অঞ্চলে বিভক্ত। এক নাম্বার হচ্ছে উত্তর ইউরোপ, উত্তর ইউরোপ। 2 নম্বরে আছে, উত্তরের পরে আছে পূর্ব ইউরোপ। পূর্ব যেরকম আছে, হ্যাঁ, পূর্ব যেরকম আছে সেরকম পশ্চিমও আছে, তাহলে পশ্চিম ইউরোপ। মাঝখানে আছে মধ্য ইউরোপ, মধ্য ইউরোপ, মধ্য ইউরোপ। এরপরে আছে দক্ষিণ ইউরোপ, ইউরোপের দক্ষিণ অঞ্চল। দক্ষিণ, দেখেন মজার বিষয়, এখানে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব আছে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব আছে। পশ্চিম ইউরোপ কি, তাহলে উত্তর পূর্ব পশ্চিম মধ্য দক্ষিণ। আরেকটা আছে বলকান, দেখছেন অনেকগুলো অঞ্চল ইউরোপ। আমরা ইউরোপ মহাদেশ 2 দিনে পড়বো, একদিনে আমাদের শেষ হবেও না। আমরা সামান্য আজকে একটু পড়বো, পড়ার পরে আমরা আজকে যান 2টা অঞ্চল পড়বো, যেহেতু আমাদের একটা শোকের দিন আজকে চলতেছে, খুবই মর্মাহত আমরা, বুঝে গেছে। 2টা অঞ্চল, উত্তর ইউরোপ পড়বো, উত্তর পূর্ব, আর হলো এই যে পশ্চিম ইউরোপ, এই 3টা পড়বো, বুঝে গেছে। ওকে, বলকান অঞ্চল। তাহলে কোথায় কয়টা দেশ আছে আমরা দেখি। উত্তর ইউরোপের দেশ আছে 5টা। স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল বা নর্ডিক অঞ্চল বলা হয় এটারে, এটাকে বলা হয় নর্ডিক অঞ্চল বা স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল। স্ক্যান্ডিনেভিয়ান বা নর্ডিক অঞ্চল, 5টা দেশ আছে। একটু অন্য কালার ব্যবহার করি। পূর্ব ইউরোপে দেশ আছে 9টা, পূর্ব ইউরোপে আছে 9টা, পশ্চিম ইউরোপে আছে 10টি, মধ্য ইউরোপে আছে 5টি, দক্ষিণ ইউরোপে আছে 6টি, আর বলকানে আছে 11টা। বলকানে আছে 11টা, 14, 24, 29, তারপরে হচ্ছে দক্ষিণে আছে 8টা আছে। ওকে, 19, 24, 34, 34 আর 14, 48, ঠিক আছে। এইটা হলো কয়টা? 48টা দেশ। অঞ্চলগুলো আপনাকে মুখস্থও করার দরকার নাই, জানারও দরকার নাই, আপনি শুধু একটু দেখেন, জাস্ট একটু দেখেন, পারলে ফোনে একটু স্ক্রিনশট দিয়ে রাখেন। বুঝা গেছে? ক্লিয়ার? বুঝতে পেরেছেন? তাহলে আপনারা একটু কমেন্ট করেন আমাকে সবাই, ইউরোপ মহাদেশে কয়টা দেশ আছে? ইউরোপ মহাদেশে কয়টা দেশ আছে একটু বলেন। ইউরোপ মহাদেশে কয়টা দেশ আছে? আপনারা আমার প্রথম যে ক্লাসটা করেছেন সেটাতে অবশ্যই এটা জানেন, আমি তারপরে একটু লিখে দিচ্ছি। সেটা হলো সবচেয়ে বড় দেশ, ইউরোপ মহাদেশের সবচেয়ে বড় দেশ আর সবচেয়ে ছোট দেশ কোনটা, একটু পরে আমরা দেখব। ওকে, 48টি। ভেরি গুড, সবাই অ্যান্সার করেছে 48টি। থ্যাংক ইউ ভেরি মাচ। আজ শোকের দিন কেন স্যার? হ্যাঁ, শোকের দিন এই কারণে আমাদের বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং সেখানে অনেক ক্ষতি হয়েছে। এখন পর্যন্ত আগুন নিভানো সম্ভব হয়নি। হাজার হাজার কোটি টাকার সম্পদ কিন্তু এখানে পুরো ছাই হয়ে গেছে। এটা আমাদের জন্য একটা জাতীয় শোকের বিষয়, বুঝে গেছে? ওকে, ক্লিয়ার? নয়, 5, 10 এগুলো বুঝি নাই, এগুলো হচ্ছে দেশের সংখ্যা। উত্তর ইউরোপের দেশ আছে 9টা, উত্তর ইউরোপের দেশ আছে 5টা, পূর্ব ইউরোপে আছে 9টা, পশ্চিম ইউরোপে 10টা, মধ্য ইউরোপে 5টা, দক্ষিণ ইউরোপে 8টা এবং বলকান অঞ্চলে আছে 11টা। বলকান অঞ্চলে কয়টা আছে? 11টা। ক্লিয়ার? এবার আমাকে বলেন ইউরোপ মহাদেশের সবচেয়ে বড় দেশের নাম কি? ইউরোপ মহাদেশের সবচেয়ে বড় দেশের নাম কি? আপনারা পারবেন অনেকেই, একটু কমেন্ট করেন তো। ইউরোপ মহাদেশের সবচেয়ে বড় দেশের নাম কি?
ইউরোপ মহাদেশে সবচেয়ে বড় দেশের নাম কি, একটু কমেন্ট করেন। ইউরোপ মহাদেশের সবচেয়ে বড় দেশের নাম কি? রাশিয়া, থ্যাংক ইউ ভেরি মাচ, অনেকে কমেন্ট করেছে রাশিয়া। ইউরোপ মহাদেশের সবচেয়ে বড় দেশের নাম রাশিয়া। ওকে, থ্যাংক ইউ। বনি ইসলাম, জহুরা, ইসরাত, তানজিনা, জীবনের গল্প, সায়েদা, ওকে, প্রিয়া, ওকে, থ্যাংক ইউ। এবার সবচেয়ে ছোট দেশ কোনটা বলেন তো? সবচেয়ে ছোট দেশ কোনটা বলেন? সবচেয়ে ছোট দেশ কোনটা ইউরোপ মহাদেশে? ওকে, সবচেয়ে ছোট দেশ কোনটা একটু বলেন। সবচেয়ে ছোট দেশ হচ্ছে ভ্যাটিকান সিটি। ভ্যাটিকান সবচেয়ে ছোট দেশের নাম হচ্ছে ভ্যাটিকান সিটি। সবচেয়ে ছোট দেশের নাম ভ্যাটিকান সিটি। সবচেয়ে ছোট দেশের নাম ভ্যাটিকান সিটি। তাহলে আমরা দেখবো এবার উত্তর ইউরোপ। ইউরোপ মহাদেশের প্রথম অঞ্চলটার নাম হচ্ছে উত্তর ইউরোপ। উত্তর ইউরোপ, উত্তর ইউরোপ। এটার আরেকটা নাম হলো নর্ডিক অঞ্চল, নর্ডিক। আরেকটা নাম হলো নর্ডিক। আরেকটা নাম হলো স্ক্যান্ডিনেভিয়ান, স্ক্যান্ডিনেভিয়ান, স্ক্যান্ডিনেভিয়ান। তাহলে উত্তর ইউরোপ, নর্ডিক অথবা স্ক্যান্ডিনেভিয়ান। এখানে দেশ আছে কয়টা? দেশ আছে কয়টা বলেন? 5টা দেশ আছে। কয়টা দেশ আছে? 5টা দেশ। কয়টা দেশ? 5টা দেশ। কিভাবে মনে রাখবো আমরা? মনে রাখার কৌশল হচ্ছে আ সু ডে ফিন, আ সু ডে ফিন। আ দিয়ে কি বলেন? আ। তারপরে সু দিয়ে হচ্ছে সুইডেন, ডে দিয়ে হচ্ছে ডেনমার্ক, আর ফি দিয়ে হচ্ছে ফিনল্যান্ড, এবং ন দিয়ে হচ্ছে নরওয়ে। তাহলে আমরা একটু দেশগুলোর নাম লিখে ফেলি। আইসল্যান্ড, আ দিয়ে হচ্ছে আইসল্যান্ড, আইসল্যান্ড। সু দিয়ে হচ্ছে সুইডেন, সুইডেন। ডে দিয়ে হচ্ছে ডেনমার্ক, ডেনমার্ক। ফি দিয়ে হচ্ছে ফিনল্যান্ড, ফিনল্যান্ড। ন দিয়ে হচ্ছে নরওয়ে, নরওয়ে। ওকে, তাহলে আমরা একটু রাজধানীগুলোর নাম দেখি। রাজধানীগুলোর নাম খুবই ইম্পর্টেন্ট। আইসল্যান্ড, রাজধানীর নাম হচ্ছে রিকজাভিক। রাজধানীগুলো একটু অন্য কলম দিয়ে লিখতে পারি। আচ্ছা, ভালো। রিকজাভিক। রিকজাভিক। সুইডেন, রাজধানীর নাম হচ্ছে স্টকহোম, স্টকহোম। ডেনমার্ক, রাজধানীর নাম হচ্ছে কোপেনহেগেন, কোপেনহেগেন। ফিনল্যান্ড, রাজধানীর নাম হচ্ছে হেলসিঙ্কি, হেলসিঙ্কি। আর নরওয়ে, রাজধানীর নাম হচ্ছে অসলো, অসলো। দেখা যাচ্ছে কিনা একটু দেখেন তো, অসলো। হ্যাঁ, হলুদ দিয়ে তো স্পষ্টই দেখা যায়। মোট দেশ আছে 5টা। মনে রাখার কৌশল আসুডেফিন। মনে রাখার কৌশল হচ্ছে আসুডেফিন। মনে রাখার কৌশল হচ্ছে আসুডেফিন। ওকে, আ দিয়ে হচ্ছে আইসল্যান্ড, সু দিয়ে সুইডেন, ডে দিয়ে ডেনমার্ক, ফি দিয়ে ফিনল্যান্ড, ন দিয়ে নরওয়ে।
ক্লিয়ার? বুঝতে পেরেছেন? ফিডে আসুন, আসু ডেফিন, ফিজ এনআইডি, অনেক কি আছে। ওকে, বাস ক্লিয়ার। এবার আমরা দুইটা জিনিস একটু লিখব, সেটা হলো পৃথিবীর সর্ব উত্তরের দেশ, পৃথিবীর সর্ব উত্তরের দেশ, পৃথিবীর সর্ব উত্তরের দেশ নাম হলো নরওয়ে। পৃথিবীর সর্ব উত্তরের দেশের নাম কি? নরওয়ে। আর পৃথিবীর সর্ব উত্তরের নগরী, পৃথিবীর সর্ব উত্তরের নগরী, পৃথিবীর সর্ব উত্তরের নগরীর নাম হচ্ছে হ্যামারফাস্ট। পৃথিবীর সর্ব উত্তরের নগরীর নাম কি? হ্যামারফাস্ট। এটা নরওয়েতেই অবস্থিত। নরওয়ের একটা নগরী হ্যামারফাস্ট। অর্থাৎ এইটা যদি আপনি ক্রস করেন হ্যামারফাস্ট, তাহলে আপনি দুনিয়ায় থাকবেন না, চলে যাবেন পরকালে, মানে আরেক জগতে। কারণ দুনিয়ার বাইরে তো আর কোনো কিছু নাই, আছে পরকাল বা কি আছে পরজগৎ, তাই না? ওকে, তাহলে পৃথিবীর সর্ব উত্তরের দেশ, ওটা মজা করে বললাম আমি। পৃথিবীর সর্ব উত্তরের দেশের নাম হচ্ছে নরওয়ে, আর পৃথিবীর সর্ব উত্তরের নগরীর নাম হচ্ছে হ্যামারফাস্ট। পৃথিবীর সর্ব উত্তরের নগরীর নাম কি? হ্যামারফাস্ট। এই দুটা তথ্য একটু মনে রাখবেন। এই দুটা তথ্য আপনারা সবাই একটু মনে রাখবেন। ক্লিয়ার? ক্লিয়ার? বলেন তো ক্লিয়ার কিনা? ওকে, এবার ডেনমার্ক সম্পর্কে আমরা একটু তথ্য জানবো। আপনারা সবাই একটু কমেন্ট করেন পৃথিবীর সর্ব উত্তরের নগরী কোনটা, পৃথিবীর সর্ব উত্তরের নগরী কোনটা, একটু কমেন্ট করেন, আমি পড়বো কমেন্ট। হ্যামারফাস্ট, অনেকে কমেন্ট করেছেন হ্যামারফাস্ট, থ্যাংক ইউ। জুথি, তিশা, ফাতেমা, অলমেন, নাহিদ, থ্যাংক ইউ ভেরি মাচ। ডেনমার্ক, ডেনমার্ক সম্পর্কেও কয়েকটা তথ্য আমাদের জানতে হবে। সেটা হলো যে পৃথিবীতে প্রথম পতাকা প্রচলন করেন, পৃথিবীতে প্রথম পতাকা প্রচলন করেন, পৃথিবীতে প্রথম পতাকা প্রচলন করেন কারা? ডেনমার্কের নাগরিকরা, বা ডেনমার্কে পৃথিবীর পথে প্রথম পতাকা প্রচলন করা হয়। ডেনমার্ক এই দেশটাতে প্রথম পতাকা প্রচলন করা হয়। পৃথিবীর বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড, পৃথিবীর বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড, পৃথিবীর বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড ডেনমার্কের মালিকানায় রয়েছে। ডেনমার্কের মালিকানায় রয়েছে, ডেনমার্কের মালিকানায় রয়েছে। পৃথিবীর সবচেয়ে বড় যে দ্বীপ গ্রিনল্যান্ড দ্বীপ, সেটা মালিকানায় রয়েছে ডেনমার্কের। সেটা কার মালিকানায় রয়েছে? ডেনমার্কের মালিকানায় রয়েছে। আর ডেনমার্কের অধিবাসীদের, ডেনমার্কের অধিবাসীদের বলা হয় দিনেমার, বলা হয় দিনেমার। ডেনমার্কের অধিবাসীদেরকে বলা হয় দিনেমার। এই তিনটা তথ্য আপনাদের একটু ভালো করে পড়তে হবে। আমি আবার রিভিউ করছি। পৃথিবীতে প্রথম পতাকার প্রচলন করে ডেনমার্ক, তারপরে পৃথিবীর বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড ডেনমার্কের মালিকানায় রয়েছে, আর
ডেনমার্কের অধিবাসীদেরকে বলা হয় দিনেমার। ডেনমার্কের অধিবাসীদেরকে কি বলা হয়? দিনেমার বলা হয়। ক্লিয়ার? যারা এখনো শেয়ার করেন না একটু দ্রুত শেয়ার করে দিন। একটু দ্রুত শেয়ার করে দিন। ওকে, এবার আমাকে একটু প্রশ্নের জবাব দেন। সেটা হলো পৃথিবীর বৃহত্তম দ্বীপের নাম কি? পৃথিবীর বৃহত্তম দ্বীপের নাম কি? এটা বলেন আমাকে। পৃথিবীর বৃহত্তম দ্বীপের নাম কি? পূর্ব ইউরোপ। এখানে দেশ রয়েছে 9টি। আমরা দেখেন 9টা দেশ মনের অজান্তেই শিখে ফেলবো। 9টা দেশ কি করব? মনের অজান্তেই শিখে ফেলবো। গ্রিনল্যান্ড, অনেকে কমেন্ট করেছেন গ্রিনল্যান্ড, থ্যাংক ইউ ভেরি মাচ। গ্রিনল্যান্ড, থ্যাংক ইউ ভেরি মাচ। ডেনমার্কের আইনসভা ফোকেটিং, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। কে বলছেন? খোকন চন্দ্র বর্মন, থ্যাংক ইউ ভেরি মাচ। গ্রিনল্যান্ড, পাপিয়া, আফরিন, কল্পনা, ঝুমুর, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, যারা কমেন্ট করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ওকে, পূর্ব ইউরোপ কয়টা দেশ আছে? 9টা দেশ আছে। একটা ছেলে, তার নাম হচ্ছে আরমান। একটা ছেলে, তার নাম হলো আরমান। এ কি হয়েছে? জজ হয়েছে। খুব ভালো স্টুডেন্ট, এই জন্য আমরা তাকে বলি মাল, তাই না? ভালো মানুষকে, ভালো ছাত্রকে আমরা বলি সে একটা মাল, তাই না? তাহলে আরমান জজ মাল। আর এই বেটা কি করে? ইউকে কে বলে, ইউকে কে বলে আরমান জজ একটা মাল, এবং সে ইউকে আছে না, আমাদের একটা এইভাবেও লিখতে পারি। ইউকে কে বলে অল মানে কি? সব। অল রাশিয়ায়, সব কিছু রাশিয়ায়। সে কিছু জানে না, সব হলো রাশিয়ায়। অল রাশিয়ায় মানে আরমান জজ মাল, সে ইউকে কে বলে অল রাশিয়ায়, সব কিছু কি? রাশিয়ায়, সব কিছু রাশিয়ায়। ওকে, তাহলে আরতে কি বলেন একটু? আতে হচ্ছে আর্মেনিয়া। আতে কি? আর্মেনিয়া। আতে হলো আর্মেনিয়া। জজ মানে জর্জিয়া। এবার মাল মানে মালদোভা। ইউকে মানে ইংল্যান্ড, ইউনাইটেড কিংডম, সরি ইউক্রেন। ইউকে কে বলে স্যার? তাহলে ইউকে কে বলে, এটা ইউকে, এটা লিখলে ভালো হতো। ইউকে কে বলে মানে হচ্ছে ইউক্রেন। আর বলে মানে বেলারুশ। আর অল মানে এস্তোনিয়া। এ মানে এস্তোনিয়া। এল লাটভিয়া। আরেক এল মানে লিথুনিয়া। আর রাশিয়া মানে রাশিয়া। ওকে, ক্লিয়ার?
এবার আমরা আরেকটা কালি দিয়ে রাজধানীগুলোর নাম লিখব। রাজধানী, ওকে। আর্মেনিয়া, এটা রাজধানী নাম হচ্ছে ইয়েরেভেন। ইয়েরেভেন, ইয়েরেভেন। ইয়েরেভেন। জর্জিয়ার রাজধানীর নাম হচ্ছে টিবলিস। জর্জিয়ার রাজধানীর নাম হলো টিবলিস। মালদোভার রাজধানী হচ্ছে কিশনেভ। আর ইউক্রেনের রাজধানীর নাম হচ্ছে কিয়েভ। ইউক্রেনের রাজধানীর নাম হলো কিয়েভ। বেলারুশ, এটা পরীক্ষা আসছিল, মিনস্ক। রাজধানীর নাম হচ্ছে মিনস্ক, এটা 40তম বিসিএস পরীক্ষায় এসেছিল। 40তম বিসিএস পরীক্ষায় এই কথাটা এসেছিল। এস্তোনিয়া, এটা রাজধানীর নাম হচ্ছে তাল্লিন। দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন। তাল্লিন। লাটভিয়ার রাজধানী হচ্ছে রিগা। লাটভিয়ার রাজধানীর নাম হচ্ছে রিগা। লিথুনিয়ার রাজধানী হচ্ছে ভেলনিয়াস। আর রাশিয়ার রাজধানী হচ্ছে মস্কো। রাশিয়ার রাজধানীর নাম হচ্ছে মস্কো। ক্লিয়ার? ওর কথা বুঝতে পেরেছেন? আমরা কি বললাম? টেকনিক। আরমানজস মাল সে ইউকে কে বলে অল রাশিয়া মানে এর কি পড়বো? আর্মেনিয়া, জর্জিয়া, মালদোভা। আর্মেনিয়া, জর্জিয়া, মালদোভা। ইউক্রেন, বেলারুশ, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুনিয়া, রাশিয়া। বুঝে গেছে? ক্লিয়ার? তাহলে দেশ আর রাজধানীর নামও পড়ে ফেললাম। দেশ আর রাজধানীর নামও আমরা পড়ে ফেললাম। ওকে, ক্লিয়ার? বুঝতে পেরেছেন কিনা আমাকে বলেন। তাহলে একটা রাজধানীর নাম শুধু বলবেন। ইউক্রেনের রাজধানীর নাম কি? আলোচিত দেশ। জি, ক্লিয়ার। অল রাশিয়া। হ্যাঁ, তাহলে আমাকে বলবেন ইউক্রেনের রাজধানীর নাম কি? আমি এটা মুছাই দিলাম। ইউক্রেনের রাজধানীর নাম কি? ইউক্রেনের রাজধানীর নাম কি একটু বলেন আমাকে। ইউক্রেনের রাজধানীর নাম কি একটু বলেন। কিয়েভ। রাইট, ভেরি গুড স্যার। আমার মাথার উপর দিয়ে গেল কেন প্রিয়া মনি? সিম্পল জিনিস। আরমানজস মাল ইউকে কে বলে অল রাশিয়া। এটা মাথার উপর দিয়ে কেন যাবে আমি বুঝলাম না। মাথার নিচ দিয়েই তো যাওয়ার কথা। ওকে, রানু, শারমিন, ঋতু, ওকে, তিশা, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার দেখেন আমরা আবার এই যে অল, এই জিনিসটা একটু লিখব। অল লিখেছিলাম। অল দিয়ে কি বুঝেছি আমরা বলেন তো? অল কয়টা দেশ আছে এখানে? 3টা দেশ আছে। মানে কি? এস্তোনিয়া, লাটভিয়া আর হলো লিথুনিয়া। এস্তোনিয়া, লাটভিয়া, লিথুনিয়া, এই 3টা দেশকে বলা হয় বাল্টিক রাষ্ট্র। এই 3টা দেশকে কি বলা হয়? বাল্টিক রাষ্ট্র। এই 3টা দেশকে বলা হয় বাল্টিক রাষ্ট্র। এই 3টা দেশকে কি বলা হয়? কারণ বাল্টিক সাগরের তীরে অবস্থিত বলে এই 3টাকে বলা হয় বাল্টিক রাষ্ট্র। একটু ভালো করে মনে রাখবেন, এই 3টা দেশকে কি বলা হয়? বাল্টিক রাষ্ট্র। একটু সবাই মালদোভার রাজধানীর কি কেউ একটু বলবেন? কিশনেভ। মালদোভার রাজধানীর নাম হচ্ছে কিশনেভ। একটু মনে রাখবেন। ওকে, তাহলে এস্তোনিয়া, লিথুনিয়া, লাটভিয়া এই 3টা দেশকে বলা হয় বাল্টিক রাষ্ট্র, কারণ এটা বাল্টিক সাগরের তীরে
অবস্থিত, বাল্টিক সাগরের তীরে অবস্থিত, এজন্য এগুলোকে কি বলা হয়? বাল্টিক রাষ্ট্র বলা হয়। কি বলা হয়? বাল্টিক রাষ্ট্র বলা হয়। ক্লিয়ার? কথা কি ক্লিয়ার? বলেন। তাহলে আমাকে বলেন বাল্টিক রাষ্ট্র কয়টি? বাল্টিক রাষ্ট্র কয়টি একটু বলেন আমাকে, বাল্টিক রাষ্ট্র কয়টি? কমেন্ট করেন সবাই একটু, বাল্টিক রাষ্ট্র কয়টি? ক্লিয়ার? বাল্টিক রাষ্ট্র তিনটি, অনেকে কমেন্ট করেছেন। বাল্টিক রাষ্ট্র হলো তিনটি। ওকে, কয়টা রাষ্ট্র? তিনটি। থ্যাংক ইউ, অনেকে কমেন্ট করেছেন। রুবি, হাবিবুল বাসার। ওকে, এরপরে আমরা একটু দেখব রাশিয়ার পূর্ব নাম হচ্ছে সোভিয়েত ইউনিয়ন। রাশিয়ার পূর্ব নাম হলো সোভিয়েত ইউনিয়ন। রাশিয়ার পূর্ব নাম সোভিয়েত ইউনিয়ন। রাশিয়ার পূর্ব নাম হলো সোভিয়েত ইউনিয়ন। রাশিয়ার পূর্ব নাম কি বলেন? সোভিয়েত ইউনিয়ন। এই সোভিয়েত ইউনিয়ন গঠিত হয়, সোভিয়েত ইউনিয়ন গঠিত হয়, সোভিয়েত ইউনিয়ন গঠিত হয় 1922 সালে। কত সালে? 22 সালে। আর সোভিয়েত ইউনিয়ন এর পতন হয়, সোভিয়েত ইউনিয়নের পতন হয় 1991 সালে। সোভিয়েত ইউনিয়নের পতনের ফলে কয়টা রাষ্ট্র হয়? সোভিয়েত এর পতনে সৃষ্টি হয় 15টি রাষ্ট্র। 15টি। সোভিয়েত ইউনিয়নের পতনে সৃষ্টি হয় 15টি রাষ্ট্র। সোভিয়েত ইউনিয়নের পতনে কয়টা রাষ্ট্র সৃষ্টি হয়? 15টি রাষ্ট্র। সোভিয়েত ইউনিয়নের পতনে কয়টা রাষ্ট্র সৃষ্টি হয়? 15টি রাষ্ট্র। এই বেসিক 3-4টা তথ্য আমাদের জানতে হবে। রাশিয়ার পূর্ব নাম হচ্ছে সোভিয়েত ইউনিয়ন। সোভিয়েত ইউনিয়নটা গঠিত হয় 1922 সালে। কত সালে? 1922 সালে। সোভিয়েত ইউনিয়নের পতন হয় 1991 সালে। সোভিয়েত ইউনিয়নের পতনে সৃষ্টি হয় 15টি রাষ্ট্র। কয়টা রাষ্ট্র? 15টা রাষ্ট্র। কয়টা রাষ্ট্র? 15টি রাষ্ট্র। আরেকটা তথ্য জানবেন, সেটা হলো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পিতৃভূমি বলা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পিতৃভূমি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পিতৃভূমি বলা হয় রাশিয়াকে বা সোভিয়েত ইউনিয়নকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পিতৃভূমি বলা হয় সোভিয়েত ইউনিয়নকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পিতৃভূমি বলা হয় সোভিয়েত ইউনিয়নকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পিতৃভূমি বলা হয় সোভিয়েত ইউনিয়নকে।
ক্লিয়ার? ওকে, ওকে, এবার ওকে, তাহলে আমাকে একটা প্রশ্নের উত্তর দেন, সোভিয়েত ইউনিয়ন ভেঙে কয়টা রাষ্ট্র সৃষ্টি হয়? সোভিয়েত ইউনিয়ন ভেঙে কয়টা রাষ্ট্র সৃষ্টি হয়, একটু আমাকে জবাব দেন। সোভিয়েত ইউনিয়ন ভেঙে কয়টা রাষ্ট্রের সৃষ্টি হয়? সোভিয়েত ইউনিয়ন ভেঙে কয়টা রাষ্ট্রের সৃষ্টি হয় আমরা একটু দেখবো। 15, ইয়েস, অনেকে কমেন্ট শুরু করেছে। অন্তরাত্মাই সব আইডি থেকে। সোভিয়েত ইউনিয়ন ভেঙে কয়টা রাষ্ট্র সৃষ্টি হয়? সোভিয়েত ইউনিয়ন ভেঙে কয়টি রাষ্ট্রের সৃষ্টি হয়? সোভিয়েত ইউনিয়ন ভেঙে কয়টা রাষ্ট্রের সৃষ্টি হয়? সোভিয়েত ইউনিয়ন ভেঙে কয়টা রাষ্ট্রের সৃষ্টি হয়? কয়টা রাষ্ট্রের সৃষ্টি? 15টি, ইয়েস। বনি ইসলাম, হাসি, ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, ওকে, এরপরে আমরা বলবো জারতন্ত্র। সোভিয়েত ইউনিয়নের বা রাশিয়ার রাজাদেরকে জার বলা হতো। রাশিয়ার রাজাদের কি বলা হতো? জার। আর জার্মানির রাজাদের বলা হতো কাইজার। রাজাদের জার বলা হতো। রাশিয়ার রাজাদেরকে কি বলা হতো? জার বলা হতো। ওকে, 1721 থেকে 1917 পর্যন্ত, 1721 থেকে 1917 পর্যন্ত রাশিয়া জারদের অধীনে ছিল। রাশিয়া কাদের অধীনে ছিল? জারদের অধীনে ছিল। রাশিয়া জারদের অধীনে ছিল। রাশিয়া জারদের অধীনে ছিল 1721 থেকে 1917 পর্যন্ত। ওকে, এ সময় রাজধানী ছিল পিটার্সবার্গ, সেন্ট পিটার্সবার্গ রাজধানী ছিল। এ সময় রাজধানী ছিল সেন্ট পিটার্সবার্গ। এ সময় রাজধানী ছিল সেন্ট পিটার্সবার্গ। আর রাশিয়ার প্রথম সম্রাট বা প্রথম জার, একই কথা, প্রথম সম্রাট, তার নাম ছিল কি বলেন? পিটার দ্য গ্রেট। তাহলে রাশিয়ার প্রথম সম্রাট বা প্রথম জারের নাম ছিল পিটার দ্য গ্রেট। তাহলে আমরা এই চারটা ইনফরমেশন পড়বো। রাশিয়ার রাজাদেরকে বলা হতো জার, আর 1721 থেকে 1917 পর্যন্ত রাশিয়া জারদের অধীনে ছিল। কারদের অধীনে ছিল? জারদের অধীনে ছিল। আর এ সময় রাজধানী ছিল সেন্ট পিটার্সবার্গ। আর প্রথম সম্রাট ছিলেন পিটার দ্য গ্রেট। রাশিয়ার প্রথম সম্রাট ছিলেন পিটার দ্য গ্রেট। আর সর্বশেষ শাসক, এটাও মনে রাখতে হবে, সর্বশেষ সম্রাট বা রাজা, সর্বশেষ সম্রাটের নাম হলো দ্বিতীয় নিকুলাস। ওকে, আমরা আরেকটা কনসেপ্ট পড়েই আমাদের আলোচনা শেষ করব। ওকে, সেটা হলো রুশ বিপ্লব। আমরা একটু রুশ বিপ্লবটা পড়ে আমাদের আলোচনা আমরা ইতি টানবো। তাহলে এটা ক্লিয়ার কিনা বলেন? এটা আমাদের এটা ক্লিয়ার কিনা একটু বলেন। 5টা ইনফরমেশন আছে এখানে, এটা ক্লিয়ার কিনা বলেন? ক্লিয়ার যদি হয়ে থাকে তাহলে আমাকে একটা কমেন্ট করবেন, সেটা হলো যে রাশিয়ার রাজাদেরকে কি বলা হতো? রাশিয়ার রাজাদের কি বলা হতো?
রাজাদের কি বলা হতো একটু কমেন্ট করেন, কমেন্টটা পরে আমি রুশ বিপ্লব পড়ব। রাশিয়ার রাজাদেরকে কি বলা হতো? রাশিয়ার রাজাদেরকে কি বলা হতো? রাশিয়ার রাজাদের কি বলা হতো একটু কমেন্ট করবেন। রাশিয়ার রাজাদের কি বলা হতো? দ্রুত কমেন্ট করেন। জার, ইয়েস, অনেকে কমেন্ট করেছেন। আমিনা, পিঙ্কি, তারপরে সানজিদা, ঋতু, শাকিল মিয়া, জামান, রনি আহমেদ, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, তাহলে রুশ বিপ্লব এটা আমরা একটু দেখি। সময়কাল, রুশ বিপ্লবের সময়কাল 1917। রুশ বিপ্লবটা সংগঠিত 1917 সালে। স্থায়িত্ব, এই রুশ বিপ্লবের স্থায়িত্ব ছিল, রুশ বিপ্লবের স্থায়িত্ব ছিল 10 দিন। রুশ বিপ্লবের স্থায়িত্ব ছিল 10 দিন। অপর নাম, রুশ বিপ্লবের অপর নাম, অপর নামটা হলো অক্টোবর বিপ্লব। অক্টোবর বিপ্লব। আরেকটা নাম হচ্ছে বলশেভিক বিপ্লব। বলশেভিক বিপ্লব। অক্টোবর বিপ্লব, বলশেভিক বিপ্লব। আরেকটা নাম হচ্ছে সমাজতান্ত্রিক বিপ্লব। সমাজতান্ত্রিক বিপ্লব, অক্টোবর বিপ্লব, বলশেভিক বিপ্লব, আরেকটা নাম হলো সমাজতান্ত্রিক বিপ্লব। ওকে ওকে, এরপরে হচ্ছে আমরা জানবো এই রুশ বিপ্লবের নেতা ছিলেন, নেতৃত্ব দেন, রুশ বিপ্লবে নেতৃত্ব দেন, তার নাম হচ্ছে লেনিন, ভ্লাদিমির ইলিচ উলিয়ানোভ লেনিন। এই রুশ বিপ্লবের ফলে পৃথিবীতে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয় এবং রাশিয়া ছিল প্রথম সমাজতান্ত্রিক দেশ। প্রথম সমাজতান্ত্রিক দেশ। ওকে, ক্লিয়ার? এ পর্যন্ত ক্লিয়ার? ওকে, তাহলে একটা কমেন্ট করবেন, সেটা হলো যে রুশ বিপ্লবের স্থায়িত্ব কতদিন ছিল? রুশ বিপ্লবের স্থায়িত্ব কতদিন ছিল? রুশ বিপ্লবের স্থায়িত্ব কতদিন ছিল? এরপরে রাশিয়া সম্পর্কে আমাদের একটা ব্যক্তির নাম পড়তে হবে, তার নাম হচ্ছে মিখাইল গর্বাচেভ। মিখাইল গর্বাচেভ। মিখাইল গর্বাচেভ। মিখাইল গর্বাচেভ। মিখাইল গর্বাচেভ। ওকে, এই মিখাইল গর্বাচেভ 1985 থেকে 91 পর্যন্ত সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন। পর্যন্ত সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন। সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন। তার দুটি নীতি ছিল। সরি, একটা হলো পেরেস্ত্রাইকা। আচ্ছা, নীতি দুটা নিচে লিখব। দুটা নীতি ছিল, একটা হলো পেরেস্ত্রাইকা।
একটা হলো পেরেস্ত্রাইকা, আর একটা হচ্ছে গ্লাসনস্ত, আর একটা হলো গ্লাসনস্ত। পেরেস্ত্রাইকা মানে খোলামেলা আলোচনা, পেরেস্ত্রাইকা মানে খোলামেলা আলোচনা, পেরেস্ত্রাইকা মানে হলো খোলামেলা আলোচনা। আর গ্লাসনস্ত হচ্ছে সংস্কার বা পুনর্গঠন আলোচনা, সংস্কার আলোচনা, সংস্কার বা পুনর্গঠন, সংস্কার বা পুনর্গঠন, পুনর্গঠন, সংস্কার বা পুনর্গঠন। তাহলে এই মিখাইল গর্বাচেপের কি ছিল? দুইটা নীতি ছিল, একটা পেরেস্ট্রাইকা আর একটা গ্লাসনস্ত। আর মিখাইল গর্বাচেপ ছিলেন অখণ্ড ইউরোপের প্রবক্তা, অখণ্ড ইউরোপের প্রবক্তা। এখানে আমি লিখে দেই অখণ্ড ইউরোপের প্রবক্তা। তিনি ছিলেন অখণ্ড ইউরোপের অখণ্ড ইউরোপের প্রবক্তা, অখণ্ড ইউরোপের প্রবক্তা। ক্লিয়ার? তাহলে আমরা তিনটা ইনফরমেশন পাইলাম। সেটা হচ্ছে 1985 থেকে 91 পর্যন্ত তিনি সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন। তার দুটি নীতি ছিল, একটা হলো যে পেরেস্ত্রাইকা খোলামেলা আলোচনা, আর একটা হচ্ছে গ্লাসনস্ত সংস্কার বা পুনর্গঠন। আর তিনি অখণ্ড ইউরোপের প্রবক্তা ছিলেন, তিনি অখণ্ড ইউরোপের প্রবক্তা ছিলেন, তিনি অখণ্ড ইউরোপের প্রবক্তা ছিলেন। ক্লিয়ার? তাহলে আমরা ইউরোপের দুটো অঞ্চল পড়লাম, হ্যাঁ, দুটো অঞ্চল পড়লাম। আমরা পরবর্তী দিন আরো আলোচনা করব, আরো অঞ্চল আলোচনা করব, দীর্ঘ সময় আলোচনা করব। আজকে ক্লাসটা কেমন লাগলো সবাই একটু কমেন্ট করবেন, ক্লাসটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করবেন। আর একটা প্রশ্ন আমি দিয়ে দিচ্ছি, সেই প্রশ্নটার উত্তরও কমেন্ট করবেন। বুঝে গেছে? ক্লাসটি কেমন লাগলো আপনাদের একটু বলবেন। গোটা ইউরোপ আমরা পড়ব, কিন্তু আমাদের কোনো কষ্ট হবে না, মনের অজান্তেই সব কিছু শিখে ফেলবো। বুঝে গেছে? শুধু আপনার কনসেন্ট্রেশনটা দিতে হবে। ইনশা আল্লাহ, ইনশা আল্লাহ, ইনশা আল্লাহ। ওকে, ক্লিয়ার? ক্লাসটা কেমন লাগলো একটু কমেন্ট করবেন। আর একটা প্রশ্নের সবাই উত্তর দেবেন, সেটা হলো পেরেস্ত্রাইকা নীতির প্রবক্তাকে, এই প্রশ্ন উত্তরটা দেবেন। এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের যে একটা দুর্যোগ সৃষ্টি হয়েছে, সেই শাহজালাল বিমানবন্দর অগ্নিকাণ্ড, সেটার জন্য সবাই আল্লাহর কাছে দোয়া করবেন যেন বাংলাদেশকে সকল ধরনের বিপদ থেকে আল্লাহ পাক হেফাজত করেন, আমাদের সবাইকে হেফাজত করেন। এবং আমাদের মনের যে সৎ ইচ্ছাগুলো আছে, এটা যেন আল্লাহ পাক আমাদের কবুল করে নেন, দ্রুত কবুল করে নেন। সবাইকে আল্লাহ পাক একটা উত্তম রিজিকের ব্যবস্থা করুক। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ।